সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। কোভিড-19 এই প্যান্ডেমিকের সময়ে সবাই ঘরে থাকি, নিরাপদে থাকি, বাইরে গেলে মাস্ক ব্যবহার করি এবং বারবার আমরা কি সাবান দিয়ে হাত ধুতে করব। আমি তোমাদের থার্মোডাইনামিক্স পড়াচ্ছিলাম। গতদিন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কিছু অংশ শুরু করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করব। খেয়াল করো, গতদিন মনে হয় আমরা তাপগতীয় স্থানাঙ্ক পড়িয়েছিলাম আর সিস্টেমগুলোর কথা বলেছিলাম। আজকে তারপরের অংশটা শুরু করব। তারপরে যদি আমরা শুরু করব সেটা হলো অন্তস্থ শক্তি। আসলে ইন্টারনাল এনার্জি থেকে আমরা শুরু করব। ওকে, অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি খেয়াল করো, অন্তস্থ শক্তিটা হলো কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল যেটা এনার্জি, যেটা পরিবর্তিত হয়ে কাজ সম্পাদন করে। ওকে, যে শক্তিটা পরিবর্তিত হয়ে কাজ সম্পাদন করে। যেমন ধরো সিম্পল একটা কথা বলি, যদি এটা যেমন আমরা ধরো লং জাম্প দিই, ক্রীড়া অনুষ্ঠানে লং জাম্প দিতে গেলে আমরা কি করি? কিছু দূর দৌড়াই নি। যদি না দৌড়ায় লাভ দিই তাহলে কি সামান্য হয়তো যেতে পারি, কিন্তু যদি দৌড়ায় নি তাহলে আমরা বেশি দূরে যেতে পারি। এটার অর্থটা হলো যে দৌড়ানোর সময় কি হয়? দৌড়ানোর সময় আমার ভিতরের একটা শক্তি পরিবর্তিত হয়ে কাজ করতে সহায়তা করে। এই যে শক্তিটা পরিবর্তিত হয়ে কাজ করতে সহায়তা করে, এই শক্তিটাই হলো কি ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি বলি আমরা। তাহলে আমাদের সংজ্ঞাটা কি হবে দেখো, কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি যা পরিবর্তিত হয়ে কাজ সম্পাদনে সহায়তা করে সেটাকে কি বলা হয়? অন্তস্থ শক্তি বলা হয়। অন্তস্থ শক্তিকে আমরা এখানে আসলে ডিইউ দ্বারা প্রকাশ করব অথবা ইউ দ্বারা প্রকাশ করব। খেয়াল করো, ইউ বড় হাতের ইউ অথবা এইভাবে আমরা প্রকাশ করি। এটা হলো আমাদের ইন্টারনাল এনার্জি। এখন ইন্টারনাল এনার্জি তাহলে কি হবে এখানে? অন্তস্থ শক্তিটা হলো বস্তুর ভিতরে যত প্রকার শক্তি আছে সমস্ত প্রকার শক্তির সমষ্টিটা হলো অন্তস্থ শক্তি। এর ভিতরে ঘূর্ণন শক্তি হতে পারে, গতি শক্তি হতে পারে, বিভব শক্তি হতে পারে। সমস্ত শক্তির যোগফল হবে অন্তস্থ শক্তি। ওকে, তাহলে দেখো আমাদের অন্তস্থ শক্তিটা গেল। এরপরে আমরা এখন আসবো আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বিবৃতি আছে দুজন বিজ্ঞানীর, একটা হলো জুলের বিবৃতি আর একটা হলো ক্লসিয়াসের বিবৃতি। আমরা দুটো বিবৃতি নিয়েই কথা বলবো, তবে আমাদের মূলত ক্লসিয়াসের বিবৃতিটাই কাজে লাগবে এখানে। এবং আরেকটা ব্যাপার খেয়াল করো, সেটা হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আসলে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আচ্ছা দেখি আমরা তাহলে প্রথম যেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমাদের প্রথম যেটা আসবে জুলের বিবৃতি। প্রথম আসবে জুলের বিবৃতি। ওকে, জুলের বিবৃতি। তাহলে বিজ্ঞানী জুল কি বলছে? জুল বলছে যে কোন সিস্টেমে যদি আমরা যে পরিমাণ তাপ শক্তি দিব বা যে পরিমাণ আমার কি দিব, আমি শক্তি যে পরিমাণ শক্তি দেব ঠিক সেই পরিমাণ কি আউটপুট পাবো। অর্থাৎ কোন সিস্টেম যে পরিমাণ কাজ করবে, কাজ এবং তাপ, কাজ আবারও বলি তাপগতিবিদ্যাতে আমরা কিন্তু তাপ দিয়ে কাজ সম্পাদন করব। আমি কোন সিস্টেমে বা কোনো ব্যবস্থায় যে পরিমাণ শক্তি দিব বা তাপ দিব ঠিক সমপরিমাণ কাজ আসবে। তার মানে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। এখানে কিন্তু কাজটাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। তার মানে কি তাপ এবং যান্ত্রিক শক্তি পরস্পর সমানুপাতিক। আমার কাজ যদি ডব্লিউ হয় আর আমি যদি যে পরিমাণ শক্তি দিচ্ছি সেটা যদি আমার এইচ হয়, খেয়াল করো তাহলে কি হবে? দুটো পরস্পর সমানুপাতিক হবে। সমানুপাতিক মানে এটা যদি আমরা একটা কনস্ট্যান্ট তাহলে পাবো, সেটা হলো কি জেএইচ। যেটা হলো কি এখানে, যেটা হলো সমানুপাতিক ধ্রুবক আমরা বলি। এটা হলো কি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক এটাকে আমরা কি বলি? জুলের কনস্ট্যান্ট বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি। আমরা কি বলি? এটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি। ওকে, এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের আবার নির্দিষ্ট মান আছে। সেই মানটা হলো কত? 4.2 জুল পার ক্যালোরি। জুল পার
ক্যালোরি। সেটা কিভাবে আসে এখান থেকেই যদি আমরা বলি তাহলে যে সমান কি হবে W/H। এখানে শক্তির যে একক, যান্ত্রিক শক্তির যে একক সেটা হলো কি জুল, আর তাপের একক কি ক্যালোরি। জুল পার ক্যালোরি এর মান হলো কত 4.2, এটা কিন্তু কনস্ট্যান্ট মান, এটা 4.2 জুল পার ক্যালোরি। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 1 ক্যালোরি সমান সমান কত 4.2 জুল। খেয়াল করো এটা কিন্তু আমাদের লাগবে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাই যদি হয় তাহলে দেখো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে সমান কি W/H। তার মানে কি একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এখান থেকে সংজ্ঞাটা বলবো, নিচের যেটা ভাগ দিই সেটাকে আমরা একক ধরি। একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাকে কি বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এর মান কত 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এটা গেল আমাদের জুলের বিবৃতি, এ পর্যন্তই আমাদের। ওকে, আচ্ছা এরপরে আসি যেটা নিয়ে আমাদের সমস্ত কাজ হবে, সেটা হলো ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস ক্লসিয়াস কি বলেছে? কোন সিস্টেমে যদি আমরা কিছু তাপ শক্তি সরবরাহ করি, খেয়াল করো, কোন সিস্টেমে যদি আমরা কিছু তাপ শক্তি সরবরাহ করি তাহলে তার কিছু অংশ ব্যয় হবে অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে, বাকিটা ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। কোন সিস্টেমে যদি কিছু তাপ শক্তি সরবরাহ করি তাহলে তার কিছু অংশ ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, আর বাকিটা ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। সেটা বলার আগে একটু জিনিসটা খেয়াল করো। ধরো তুমি লং জাম্প দিবা, তোমার কলেজে ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দিবা, ধরো এটা তুমি, ওকে। তোমাকে যেহেতু তাপ গতিবিদ্যা বলছে আমাদের কিছু এনার্জি দিয়ে দিতে হবে, ওই এনার্জিটাই পরিবর্তিত হয়ে কাজ সম্পাদন করবে। তাই যদি হয় ধরো এই সিস্টেমে আমরা কি পরিমাণ ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিয়ে দিলাম যে এটা লং জাম্প দিবে অথবা কাজ সম্পাদন করবে, ওকে। তাহলে কি হবে? তুমি কিছু দূর দৌড়ায় নিবা, তুমি দৌড়ানোর জন্য তোমার যে পরিবর্তনটা আসবে ভিতরে সেটা হলো তোমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এরপরে কি করবা? ধরো এখান থেকে তুমি লাফ দিবা, লাফ দিয়ে কি এই যে এখানে এলা, ওকে। তুমি লাভটা কি হলো? তোমার কিন্তু ফলাফল নির্ধারিত হয়। ফলাফল নির্ধারিত মানে তুমি ফার্স্ট হলে না সেকেন্ড কত মিটার গেলা লাভ দিয়ে, সেটা একটা রেজাল্ট আমরা পাই। সেই রেজাল্টটাকে কি ধরি? আমরা DW ধরি, ওকে। তাহলে দেখো তোমার ডিকিউ পরিমাণ তাপ শক্তি তুমি নিয়ে কাজ শুরু করলা, সেটা তোমার কিছু ব্যয় হলো অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে, বাকিটা ব্যয় হলো বহিস্থ কাজ সম্পাদনে। তাই যদি হয় তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস DW। এটাই হলো ক্লসিয়াসের যুক্তি। তার মানে আমি আবারও বলি, দেখো কোন সিস্টেমে কিছু তাপ শক্তি দিলে সেই শক্তির কিছু অংশ ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, বাকিটা ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। এটা হলো ক্লসিয়াসের বিবৃতি। এটা নিয়ে কিন্তু আমরা মূলত সব কাজ করব তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। ইভেন আমরা সেকেন্ড লতেও যাব, সেকেন্ড লতেও কিছু অংশ কাজ আমাদের লাগবে, ওকে। তাহলে এটা গেল। এখানে একটা জিনিস, তাহলে দেখো এখানে আমাদের তিনটা জিনিস। ডিকিউটা কি আমাদের? খেয়াল করো, তাহলে লিখে ফেলি। ডিকিউটা কি? সরবরাহকৃত তাপ শক্তি। ওকে, ডিইউটা কি? অন্তঃস্থ শক্তির পরিবর্তন। আর DWটা হলো সম্পাদিত বহিস্থ কাজ। এই এখন এই তিনটা জিনিস কিন্তু কিছু কিছু সময় নেগেটিভ টার্মে আসে, কিছু কিছু সময় পজিটিভ টার্মে আসে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে দেখি সেটা কিভাবে আসে একটু বলি আমরা সেটা। ওকে, আমি মুছে দিব।
ওকে, দেখো ডিডব্লিউ, কোন সিস্টেম যদি তাপ গ্রহণ করে, খেয়াল করো, কোন সিস্টেম যদি তাপ গ্রহণ করে তখন কি হবে? পজিটিভ। তাপ গ্রহণ করলে, তাপ যদি গ্রহণ করে তাহলে হবে পজিটিভ, আর যদি বর্জন করে তাহলে হবে কি? বর্জন মানে তাপ যদি ছেড়ে দেয়, বর্জন করলে কি হবে? নেগেটিভ হবে। আর যদি অন্তঃস্থ শক্তি এটা যদি বৃদ্ধি পেলে কি হবে? পজিটিভ। আর হ্রাস পেলে কি হবে? নেগেটিভ। আর ডিডব্লিউটা হলো সিস্টেম কর্তৃক কৃত কাজ যদি হয় তাহলে সেটা কি হবে? পজিটিভ। আর সিস্টেমের উপরে যদি কাজ করে, যেমন রেফ্রিজারেটরে সিস্টেমের উপরে কাজ হয়, তখন কাজটা হবে ঋণাত্মক। সিস্টেম কর্তৃক কৃত কাজ হলে পজিটিভ, আর সিস্টেমের উপরে কাজ করলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে, যেটা আমাদের কিন্তু ক্যালকুলেশনে লাগবে। তাহলে আমাদের এটা গেল ক্লসিয়াসের বিবৃতি, কাজ শেষ। এখন তাপগতিবিদ্যাতে আমরা তাপগতীয়, খেয়াল করো, তাপগতীয় সিস্টেম আমরা পড়েছি, তাপগতীয় প্রসেস আছে। প্রসেস মানে প্রক্রিয়া। তাপগতীয় যে প্রক্রিয়ার মাধ্যমে তাপগতিবিদ্যাতে বিভিন্ন কাজগুলো সম্পাদিত হয় সেগুলো হলো কি? তাপগতীয় প্রক্রিয়া বা প্রসেস বলি আমরা। থার্মোডাইনামিক্যাল কি? প্রসেস। তো এখন ওই প্রসেস হলো 4 প্রকার। আমরা এখানে আলোচনা করব। একটা হলো সমচাপ, একটা সম আয়তন, একটা সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন সেই 4 প্রকার প্রসেস নিয়ে আমাদের কথা বলতে হবে, তারপরে হয়তো বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা যেতে পারবো। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রক্রিয়াটা আসবে সেটা হলো সমচাপ প্রক্রিয়া। খেয়াল করো, সমচাপ প্রক্রিয়া নাম থেকেই বোঝা যায় এটা কি হবে আসলে। যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকবে, খেয়াল করো, চাপ স্থির রেখে আমার কি করতে হবে? চাপ স্থির রেখে 3টা জিনিস বলেছিলাম তাপগতি স্থানাঙ্কে, খেয়াল করবেন। তাপগতি স্থানাঙ্ক হলো পি, ভি আর টি, প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার। ঠিক আছে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকবে, তাহলে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে ভি আর টি। ওকে, তো এখন তাহলে দেখো সমচাপ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়া যদি আমরা পিভি কার্ভের সাহায্যে যদি দেখি, তাহলে দেখো এটা হলো ভি, এটা হলো পি। আমার চাপ কি থাকবে? চাপ কিন্তু স্থির থাকবে, তাহলে আয়তনের পরিবর্তন হবে এখানে, এরকম হবে। এটা হলো কি? সমচাপ প্রক্রিয়ার কার্ভ। ওকে, আচ্ছা, এখন সমচাপ প্রক্রিয়ায় আমরা কিন্তু কৃত কাজ বের করতে পারি। দেখো সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, এটা কাজে লাগবে সবসময়। দেখো কৃত কাজ। ওকে, যদি কৃত কাজ বের করতে যাই তাহলে একটা জিনিস দেখো, আমরা একটা সিলিন্ডার নিব, যেটাকে আমরা সিস্টেম বলি। সেটা কি? ঘর্ষণহীন। জাস্ট মনে করো তোমরা ফুটবল হাওয়া করছো, যেটা দিয়ে হাওয়া করো পাম্পার দিয়ে, অথবা সাইকেল হাওয়া করি আমরা যেভাবে চাপ দিয়ে পাম্পার দিয়ে। জাস্ট এখন বর্তমানে তো মেশিন হয়ে গেছে, মেশিন দিয়ে না, মনে করবা তুমি চাপ দিয়ে হাওয়া করবা, ঠিক
অ্যাজ লাইক অ্যাজ দ্যাট, ওইটার জিনিস। সেটা হলো কি, দেখো এটা ধরো একটা ঘর্ষণহীন পিস্টন লাগানো একটা সিলিন্ডার। ওকে, এটা হলো একটা সিলিন্ডার। ওকে, এতে যে পিস্টনটা থাকবে সেটা হলো ঘর্ষণহীন, যাতে শক্তিটা অন্য দিয়ে ঘর্ষণের ফলে জাস্ট লস না হয়, সেটা ঘর্ষণহীন পিস্টন লাগানো সিলিন্ডার। এখানে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করবা? এফ পরিমাণ বল প্রয়োগ করবা। ওকে, আর ভিতরে কি আছে? আমার গ্যাস আছে ভিতরে। ভিতরে কি আছে? গ্যাস আছে। ওকে, তো গ্যাস তোমার কি করবে? চাপ প্রয়োগ করবে, এই যে চাপ। ওকে, এখন তুমি যদি এই যে পিস্টনের যদি আমরা যদি ক্ষেত্রফল যদি এ ধরি, তাহলে আমরা নরমালি দেখো আমরা জানি এ চাপ সমান সমান কি জানি? আমরা জানি চাপ পি সমান কি? এফ বাই এ। তাই যদি হয়, সুতরাং এফ ইকুয়াল টু কি? চাপ ইন্টু ক্ষেত্রফল। এখন তুমি খেয়াল করো, যদি এই পিস্টনের যদি তুমি খেয়াল করো, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো নিচ থেকেও কিন্তু সম পরিমাণ বল প্রয়োগ করবে মনে করো। যদি তাই হয়, তো তুমি যদি ধরে থাকো, দেখো পাম্পারের চাপ দিয়ে যদি ধরে থাকো, তোমার মনে হবে যে উপরের দিকে উঠে আসে। ঠিক সেই রকম এই যে ভিতরের যে গ্যাস আছে, এই গ্যাসের এই চাপের ফলে গ্যাসটা একটু প্রসারিত হয় সামান্য। প্রসারিত হয়ে ধরো তোমার এই পিস্টনটাকে খুব সামান্য পরিমাণ সরিয়ে এলো, এই জায়গা সামান্য পরিমাণ সরিয়ে এলো, তার মানে তার একটা সরণ সরণ হলো। সেই সরণটাকে আমরা কি ধরলাম? আমরা ডিএক্স ধরলাম। খেয়াল করো, সেই সরণটাকে আমরা ক্ষুদ্র একটা সরণটাকে কি ধরলাম? ডিএক্স দ্বারা প্রকাশ করি। ওকে, যদি ডিএক্স হয় তাহলে দেখো, যেহেতু তোমার কি হলো, যেহেতু তোমার এটা সরণ হয়েছে, তার মানে এখানে কিছু কাজ সম্পাদিত হয়েছে। যেহেতু ক্ষুদ্র সরণ, তাহলে ওই ক্ষেত্রে আমরা কৃত কাজটাকে আমরা কি ধরবো? দেখো ডিডব্লিউ ধরলাম। এই ক্ষেত্রে যে বলটা হলো এফ, তাই যদি হয় তাহলে এফ ইন্টু ডিএক্স। এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু সরণ, কাজ সমান, এটা আমরা আগেও জানি। তাহলে এফ সমান আবার কি জানি আমরা? চাপ ইন্টু ক্ষেত্রফল, পি এ ডিএক্স। এখানে দেখো এই টার্মটার দিকে খেয়াল করো, এ হলো ক্ষেত্রফল, এর ভিতরে দুটো আছে রাশি, ডিএক্স একটা, তাহলে টোটাল কয়টা? তিনটা রাশি। তিনটা রাশি মানে এখানে আয়তনের পরিবর্তন হবে। তাই যদি হয় তাহলে কি হবে? এটা পি ইন্টু ডিভি, যেহেতু ডিভি সমান এ ইন্টু ডিএক্স। তাই যদি হয় তাহলে দেখো আমার সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা এলো কি? ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। এখন আমরা যদি এরকমও যদি করতে পারি, ডিভি সমান যদি এরকম করি ভি টু মাইনাস ভি ওয়ান যদি করি, তাহলেও কিন্তু হয়। তাহলে কি হবে এখানে? সেটা হবে, এটাকে কিন্তু আমরা এইভাবে করতে পারি, সেটা হলো তাহলে টোটাল কাজটাও নিয়ে আসতে পারি। দেখো পি ইন্টু ডিভি, এটাকে আমরা ভি ওয়ান, এটাকে ধরলাম ভি টু, তার মানে পি ইন্টু কি হবে? ভি ওয়ান ভি টু, তার মানে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এইভাবেও করতে পারি কৃত কাজ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি হলো? সমচাপ প্রক্রিয়াকৃত কাজের রাশিমালা পেয়ে গেলাম। তাই যদি পাই তাহলে বলো সমচাপ প্রক্রিয়া, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে? ক্লসিয়াসের সূত্রটা। সেই সূত্রটা হবে আমাদের, আচ্ছা আমি নিচে লিখি, তাহলে দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা কি হবে? ডি কিউ সমান সমান আমরা লিখতে পারি ডিইউ প্লাস ডিডব্লিউ, ছিল না? তার মানে ওইটা লিখতে পারি ডিইউ প্লাস পিডিভি। এটা হলো সমচাপ প্রক্রিয়ায় ক্লসিয়াসের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের সমচাপ প্রক্রিয়ার কাজটা কিন্তু শেষ। ওকে, এটা গেল সমচাপ প্রক্রিয়া। ওকে, আমি মুছে দিই। গুড, তাহলে গেল সমচাপ প্রক্রিয়া গেল। ওকে, এবার আসি সম আয়তন প্রক্রিয়া, 2 নাম্বার সম আয়তন প্রক্রিয়া। দেখো
2 নম্বরটা হলো সম-আয়তন প্রক্রিয়া। ওকে, গুড। সম-আয়তন প্রক্রিয়ায় বোঝায় যায় এখানে আয়তনটা স্থির থাকবে। যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে সেটাকে বলা হয় কি সম-আয়তন প্রক্রিয়া। আবারও বলি, যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকবে সেই প্রক্রিয়াটা হলো কি সম-আয়তন প্রক্রিয়া। তাহলে আয়তন স্থির থাকলে কিন্তু চাপ আর আয়তনের পরিবর্তন হয়। যাই হোক, এখানে দেখেন পিভি কার্ভের মাধ্যমে যদি আমরা সম-আয়তন প্রক্রিয়া দেখাই তাহলে কি রকম হবে? এটা হলো ভি, এটা হলো পি। ওকে, সম-আয়তন, আয়তনের কোনো চেঞ্জ হবে না। তার মানে এই যে এটা হলো কি সম-আয়তন প্রক্রিয়া। সম-আয়তন প্রক্রিয়া মানে কি আয়তন যেহেতু স্থির থাকে, আমরা জানি, দেখো আমরা জানি ডিডব্লিউ সমান কি জানি পিডিভি, তার মানে আয়তনের পরিবর্তন হয় না। তার মানে কি কৃত কাজ হলো 0। তাই যদি হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পাই? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ সমান সমান ডিইউ প্লাস কি পিডিভি, সরি পিডিভি। তাই যদি হয় তাহলে দেখো আমাদের এখানে কি হলো? ডিকিউ সমান সমান ডিইউ, কারণ ডিভিটা 0। অর্থাৎ সম-আয়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তি সম্পাদিত, খেয়াল করো, সরি, সম-আয়তন প্রক্রিয়ায় হলো সরবরাহকৃত তাপ শক্তি হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান। এটা হলো আমার সম-আয়তন প্রক্রিয়ার কাজ শেষ। তবে সম-আয়তন নিয়ে আমরা পরে মোলার আপেক্ষিক তাপ নিয়ে আরেকটু কথা বলবো, পরে সেই জায়গায় আসি তারপরে। ওকে, এই কন্ডিশনগুলো একটু খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, এইবার আসি আমাদের মূল যে কাজটা হবে, আসলে এটা সেকেন্ড লতেও লাগবে, সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া। খেয়াল করবেন, সমষ্ণ প্রক্রিয়া। ওকে, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এটাকে আমরা ইংলিশে বলে আইসোথার্মাল প্রসেস। সমযোগ উষ্ণ, আমরা সন্ধি বিচ্ছেদ করি, সমযোগ উষ্ণ, উষ্ণ মানে তাপমাত্রা। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে, তাহলে দেখো পিভিটি এইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে চাপ আর আয়তনের পরিবর্তন হবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হবে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সমষ্ণ প্রক্রিয়া। খেয়াল করবা কিন্তু, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয় সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সমষ্ণ প্রক্রিয়া। যদি চাপ আর আয়তনের পরিবর্তন হয়, আমরা জানি বয়েলের সূত্র থেকে কি জানি? ভি সমানুপাতিক 1/p। চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয়। তার মানে এইরকম আসে। ওকে, কার্ভটা আসে এরকম। তার মানে সমষ্ণ প্রক্রিয়া গ্রাফ কিন্তু এটা। ওকে, বয়েলের সূত্র তার মানে ভি সমানুপাতিক পি। এটার অর্থটা কি? এটার অর্থটা হলো পি ভি সমান কে। তার মানে এখান থেকে এইভাবে আমরা লিখতে পারি, সেটা হলো P1 V1 সমান P2 V2। এটা হলো সমষ্ণ প্রক্রিয়া। এখন তাই যদি হয় তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি কি থাকতে পারে। ওকে, বৈশিষ্ট্য কি কি থাকতে পারে দেখো, আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। সমষ্ণ প্রক্রিয়ায় 1 নাম্বার, তাপমাত্রা স্থির থাকে। ওকে, 2 নাম্বার কি? বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলার অর্থটা কি? মেনে চলার অর্থটা হলো এই সমীকরণকে সে মেনে চলে, পিভি সমান ধ্রুবক, এই সমীকরণকে মেনে চলে। ওকে, গুড। 2 নাম্বার, তাপমাত্রা স্থির রাখা হয় কিভাবে? এটা হলো ধীরে ধীরে আস্তে আস্তে তাপ দিব, আস্তে আস্তে পরিবর্তন হবে। ঠিক আছে, খুব স্লোলি কাজ করতে হয়। তার মানে এটি হলো ধীর প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এটি হলো ধীর প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। আর এটা কি? মূলত সুপরিবাহী পদার্থ দ্বারা চারপাশে, ঠিক আছে, ব্যবস্থা সুপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকে।
সিস্টেমের চারপাশে খেয়াল করো। চতুর্পাশে কি হবে? সুপরিবাহী পদার্থ থাকবে, খেয়াল করো। ওকে, আচ্ছা। আরো একটা জিনিস কাজ, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তার মানে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না। অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না, তার মানে খেয়াল করো, তাপমাত্রা স্থির থাকার অর্থটা হলো অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না। হবে না, তার মানে কি এই ক্ষেত্রে ডি কিউ সমান সমান ডি ডব্লিউ, অর্থাৎ সরবরাহকৃত তাপ শক্তি হবে সম্পাদিত বহিস্থ কাজের সমান। এইগুলাই হলো তোমার সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন দেখো 19 সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটার ব্যাখ্যা আসছে যে এইটা কেন ডি কিউ সমান ডি ডব্লিউ কেন সমষ্ণ প্রক্রিয়া, এই প্রশ্নটা আসছে, কিন্তু আমরা আসতেছে একটু পরে। তাহলে এগুলো হলো কি সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, আমি মুছে দেব। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিডব্লিউ কেন, এটার একটা ব্যাখ্যা চাই আমাদের। তাই যদি হয় তাহলে দেখো আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা কি পাই? এখানে কোনটা কি আমরা কিন্তু জানি। অন্তস্থ শক্তির পরিবর্তন। সম্পাদিত কি এটা? বহিস্থ কাজ। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সেহেতু অন্তস্থ শক্তির পরিবর্তন হওয়ার অর্থটাই মনে করবা তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরো খেয়াল করো, আমরা যেমন কি করি, একটা পাত্রে ভাত রান্না করি, খেয়াল করো, যদি তুমি হিট দাও তাহলে হিট দিলে ভিতরে কিন্তু আস্তে আস্তে কি হবে, গরম হয়ে বুদবুদে হবে, তার মানে কি ভিতরে কিন্তু শক্তির পরিবর্তন হয়। আর যদি তাপমাত্রা স্থির রাখো তাহলে কিন্তু এই পরিবর্তনটা হয় না। তো সেহেতু অন্তস্থ শক্তির কি হবে না, অর্থাৎ ডি ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে বসিয়ে দাও। তাহলে সুতরাং দেখো কি হলো, ডি কিউ সমান সমান 0 প্লাস ডি ডব্লিউ, সুতরাং ডি কিউ সমান সমান ডি ডব্লিউ, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তি সম্পাদিত বহিস্থ কাজের সমান। ওকে,
বহিস্থ কাজের সমান। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়া এটা গেল, এখন আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা বের করবো আমরা। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার এটা গেল। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। ইম্পর্টেন্ট সমীকরণ, কিন্তু এডুকেশনে কাজে লাগবে এটা। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। আচ্ছা, তাই যদি হয় দেখি আমরা কি হয়। হ্যাঁ, ধরো এই যে এটা ভি, এটা হলো পি, বয়েলের সূত্র পিভি, তার মানে ধরো এখান থেকেই শুরু হলো, এইভাবে পরিবর্তন হলো। ধরো এ অবস্থানে ছিল, পরে পরিবর্তিত হয়ে বি অবস্থানে এলো। তাই যদি হয় তাহলে এখানে যে প্রথম যে পরিবর্তন অবস্থায় ছিল, ধরো এটাকে আমরা ভি1 ধরলাম, এটাকে ধরলাম কি আয়তনটাকে ভি2 ধরলাম। ওকে, যদি তাই হয় তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি ডিডব্লিউ সমান সমান পিডিভি। খেয়াল করো, পিডিভি। তাই যদি হয় সুতরাং ডব্লিউ সমান সমান কি হবে, ইন্টিগ্রেশন অফ পিডিভি, রেঞ্জটা হবে ভি1 থেকে ভি2। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেটা তাপমাত্রা আমরা স্থির রাখতেছি, যে তাপমাত্রা স্থির রাখছে তাপমাত্রাটাকে আমরা কি ধরলাম, টি ধরলাম। এখন আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি কিন্তু আদর্শ গ্যাসে, সেটা হলো যদি এন মোল গ্যাস থাকে, তার মানে কি পিভি সমান আমরা জানি কি পিভি সমান এনআরটি। এখানে আরটা কি, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, যার মান হলো 8.31 এত জুল পার মোল পার কেলভিন। ওকে, আর এনটা হলো মোল সংখ্যা। তাই যদি হয় তাহলে এখান থেকে দেখো তো আমরা পি এর মানটা বসিয়ে দিই, কি হয় তাহলে এনআরটি ডিভাইডেড বাই ভি, এই মানটা ওখানে বসিয়ে দিই। তাই যদি হয় তাহলে দেখো তো ডব্লিউ ইকুয়াল টু কি হবে, ভি1, এটা হবে ভি2, পি এর মান বসাচ্ছি, তাহলে এনআরটি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিভি। কাজ কিন্তু শেষ প্রায়। দেখো তাই যদি হয় তাহলে কি হলো, এন আর টি বাইরে চলে এলো, ভিতরে এলো কি ডিভি বাই ভি, ভি1 ভি2। আমরা কিন্তু এটা তো জানি যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কি লগ এক্স অথবা লন এক্স। আমরা ন্যাচারাল লগটা ব্যবহার করি, এটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ন্যাচারাল লগ। তাই যদি হয় তাহলে দেখো তো কি হলো আমাদের, এন আর টি লন ভি, এটা হলো ভি1, এটা হলো ভি2। তার মানে কি এন আর টি লন ভি2 ডিভাইডেড বাই ভি1। আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটা হলো কৃত কাজের রাশিমালা। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা কথা আছে, এই জিনিসটা আরো কিছু অংশে আমরা যাব। দেখো এই পর্যন্ত তোমরা তুলে নাও, আমি উপরে আর একটু অংশে যাব, এই পর্যন্ত রেখে দিই। ওকে, আচ্ছা, তারপরে দেখো যদি এন সমান যদি 1 হয়, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, খেয়াল করো 1 মোল গ্যাসের ক্ষেত্রে n ইকুয়াল টু 1, তখন w ইকুয়াল টু কি হবে RT লন V2 ডিভাইডেড বাই V1। এটা একটা জিনিস। ওকে, এখন কথা হলো
আমরা বয়েলের সূত্র অনুযায়ী কি পাই, ভি সমানুপাতিক 1/p। তাই যদি আমরা যদি এটাকে আয়তনের জায়গায় যদি চাপ নিয়ে আসি তখন কি হবে, দেখো ব্যস্তানুপাতিক, তার মানে কি হবে, তখন v2 এর জায়গা p1 হবে আর v1 এর জায়গা p2 হবে, জাস্ট উল্টে যাবে, ব্যস্তানুপাতিক। তাই যদি হয় তাহলে দেখো তখন w সমান কি হবে, RT ln p1 ডিভাইডেড বাই p2। এটা একটা ফর্মে গেল আমাদের। আবার দেখো আমরা একটু আগে পড়ে এলাম কি, একটু আগে পড়ে এলাম dq সমান সমান dw, তার মানে সরবরাহকৃত তাপ শক্তি আর কৃত কাজ একই হবে। তার মানে আমরা যেটা বের করলাম তার মানে কি এখানে আমরা লিখতে পারি কিন্তু w সমান সমান q সমান সমান লিখতে পারি কি nRT ln v2 বাই v1, একই কথা। তারপর বাকি ফর্মগুলো চলে আসবে, n যদি 1 হয় এইভাবে আসবে, তাহলে ওইটা p1 বাই p2 চলে আসবে তখন, ঠিক আছে। যদি n যদি 1 হয় তখন কি হবে, RT ln v2 ডিভাইডেড বাই v1, n যদি 1 হয়ে যায় তখন এইটা আসবে। তাহলে একইভাবে তোমার কি হবে, p এর ক্ষেত্রেও তখন এরকম হবে, সেটা কি হবে nRT ln p1 ডিভাইডেড বাই p2 অথবা RT ln p1 ডিভাইডেড বাই p2। সমস্ত প্রক্রিয়ার কাজ শেষ। ওকে, এখন তোমরা তুলে নিতে পারো। এখন আমরা আমরা দুই একটা অঙ্ক করতে পারি, আমার মনে হয় আমরা দুই একটা অঙ্ক করতে পারি। ওকে, ঠিক আছে। দেখি দু একটা অঙ্ক করে আসি আমরা। ওকে, আচ্ছা কৃত কাজটা আগে করি। ধরো এত কেজি কি হাইড্রোজেন গ্যাস, ওকে, এত কেজি হাইড্রোজেন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত মানে সংকুচিত করে প্রাথমিক আয়তনের 1/4 করলে কৃত কাজ কত, এটা করো। ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.02 কেজি হাইড্রোজেন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে প্রাথমিক আয়তনের 1/4 করলে কৃত কাজ কত হবে। গুড, আমরা এখনই করে আইলাম। দেখো আয়তনের কথা বলছে, তার মানে এইটা এন, এই যে এইটা আসবে, যেহেতু গ্রাম আছে এখানে, গ্রাম না কেজি আছে, ভর দেয়া আছে, তার মানে কি আমার মোল আসবে। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, আগে দেখো আমরা জানি কৃত কাজ W সমান কি nRT ln v2 ডিভাইডেড বাই v1। ওকে, তাহলে দেখো আমরা কি কি করতে পারি। তোমার এখানে n একটা ব্যাপার আছে, মোল যেটা আমরা জানি এর হলো গ্রাম, মোল সংখ্যাটা আমরা আসলে গ্রামে নিয়ে আসি, যেটা এখন সেই জিনিসটাকে আমরা কি করব, সেই জিনিসটাকে আমরা সাইজ করে নেব। ঠিক আছে, যদি সাইজ করি দেখো আমাদের এখানে কি আছে, আণবিক ভর। আমরা নরমালি জানি n সমান স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M। এখানে স্মল mটা কিন্তু কেজিতে আছে, কিন্তু মোলটা কিন্তু গ্রামে,
এটাকে কেজিতে নিয়ে যেতে হবে। দেখো m সমান সমান আমরা জানি 2 গ্রাম পার মোল, 2 গ্রাম পার মোল। যদি এইটা হয় এটাকে আমরা কেজি পার মোলে নিয়ে যাব, ঠিক আছে। তার মানে 2 × 10⁻³ এত কেজি পার মোল। ওকে, এটা এখন তুমি এটা নিয়ে যেতে পারবা, তাই যদি হয়। সুতরাং দেখো তো n সমান কি হবে, ভর যেটা দেয়া আছে কত 0.02 কেজি, আর ক্যাপিটাল M কত 2 × 10⁻³ এত কেজি পার মোল। ওকে, তাহলে n সমান কি হবে আমার, দেখো তো কাটাকাটি করলে কত হয়, উপরে চলে গেল 2 2 কেটে যাবে, কত হবে, কত হবে 10 হবে, 10 মোল। এটা পেয়ে গেলাম। V2 সমান কত আমার, V1/4। তাপমাত্রা কত 27°C, তার মানে কত 300 কেলভিন হবে, 273 যোগ করো। আর এর মান কত আমরা জানি 8.31 এত জুল পার মোল পার কেলভিন। W = what? ওকে, এবার মানগুলো বসিয়ে দাও, দেখো একটা রেজাল্ট আসবে। কত আসে বলো, কত আসে? যেহেতু সংকুচিত হয় তার মানে কৃত কাজটা ঋণাত্মকে আসবে। কত হয় দেখো, এত জুল। ওকে, তার মানে দেখো আমাদের কিন্তু এটা গেল। আরেকটা অঙ্ক করি আমরা, আরেকটা অঙ্ক করব, এটা করে নাও, আরেকটা করব। ওকে, আরেকটা অঙ্ক করো। দেখো একটি আদর্শ গ্যাসকে কি করলাম আমরা, একটি আদর্শ গ্যাসকে গ্যাসের আয়তন 0.05 এত মিটার কিউব, চাপ কত, চাপ হলো 10⁵ প্যাসকেল, এবং তাপমাত্রা কত, তাপমাত্রা নিলাম, তাপমাত্রা হলো আমাদের 25°C। ওকে, ধরো এটা। এখন কি করব, চাপ স্থির রেখে, সমচাপ প্রক্রিয়া যদি বলি আমরা, চাপ স্থির রেখে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা চাপ স্থির রাখি, ওকে, তার মানে সমচাপ প্রক্রিয়া, চাপ স্থির রাখলে এখানে কি হয়, এখানে চার্লসের সূত্র, এখানে চার্লসের সূত্র কিন্তু কাজে লাগতে পারে। চাপ স্থির রেখে আমরা কি করলাম, গ্যাসটিকে উত্তপ্ত করায় আয়তন কত হলো, আয়তন 0.06 এত মিটার কিউব হলো। এই হলো জিনিস। ওকে, আমার বের করতে হবে কি কি সম্পাদিত বহিস্থ কাজ। সম্পাদিত বহিস্থ কাজ কত, নাম্বার 2 চূড়ান্ত তাপমাত্রা কত। ওকে, এই দুটো জিনিস কাজ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। দেখো সম্পাদিত বহিস্থ কাজ আমরা নরমালি দেখো 1 নাম্বার জানি DW = PdV, তার মানে কি P × V2 - V1। ওকে স্যার, তাই যদি হয় তাহলে দেখো
আমার V1 হলো 0.05 মিটার কিউব আর V2 হলো 0.06 মিটার কিউব। ওকে, আর চাপ কত জানো? 10⁵ প্যাসকেল। তাহলে তুমি এখান থেকে এটা ক্যালকুলেশন করো, তোমার কাজ শেষ হয়ে যাবে, একটার কাজ শেষ। 2 নম্বর বলেছে কি চূড়ান্ত তাপমাত্রা, তার মানে একটা তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। চাপ স্থির রেখে যখন আমি উত্তপ্ত করে আয়তন এত করলাম তখন আমার শেষে আর একটা তাপমাত্রা পাবো। তো যেহেতু চাপ স্থির রাখতেছি তার মানে এখানে কি হবে? আমাদের আদর্শ গ্যাসের ওখানে চলে যাও, সেটা হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র কোনটা? V1/T1 সমান P2/T2। যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে আর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাই যদি হয় তাহলে দেখো সেটা কি হবে? 2 নম্বর হবে V1/T1 সমান সমান V2/T2। তার মানে কি T2 সমান সমান কি হবে? T2 সমান হবে V2T1 ডিভাইডেড বাই V1। মানটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমার T1 কত? T1 হলো 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি হবে? 25 যোগ 273 যোগ করলে যেটা হবে সেটাই। তার মানে কত হবে? 298 মনে হয়, এত কেলভিন। ওকে, এবার তুমি কি করো? T2টা বের করলে হয়ে যাবে। দেখো দুটোরে একটা রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। দেখো তো দেখো আমরা আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়লাম। প্রথম সূত্র কি? জুলের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি পড়লাম। তারপরে কি করলাম? সমচাপ প্রক্রিয়া পড়লাম, সম আয়তন প্রক্রিয়া পড়লাম। তারপরে কি সমষ্ণ প্রক্রিয়া পড়ে আমরা কয়টা? 2টো প্রবলেম সলভ করলাম। তো এই পর্যন্ত হলো আমাদের আজকের পড়া, এখানে শেষ করছে। আমাদের আসলে নির্দিষ্ট টাইমও শেষ। আগামী দিন আমরা কি করব? নেক্সট ডেতে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ার পরে তারপরে আমরা মোলার আপেক্ষিকতা পড়ে বিভিন্ন গাণিতিক যে রাশিমালাগুলো আছে সেদিকে আমরা যাব। যাই হোক, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে তো তোমরা হয়তো মেসেজ দিতে পারো। তো একই কথা আমরা আসলে এখানে শেষ করব। তার আগে আবারও বলি, এই করোনার এই মহামারীর সময় আমরা সবাই সতর্ক থাকি, সুস্থ থাকি, এই কামনা করি সবার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।